রহস্যপিডিয়া উইথ শৌভিক। সেই মাস্টারমশাইয়ের ঘটনাটার 5 বছর পর ফের পেয়ারা বাগানের এক গ্রাম্য বউকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। বউটির নাম সুরমা মণ্ডল। লোকে বলে এই ঘটনাতেও বসন্তবাবুর হাত ছিল। এখন বছর 5 আগে পরে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে একটি মিল আছে। দুটো ক্ষেত্রেই ভিকটিমের পরিবার গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। প্রথম ভিকটিম মানে পড়াশোন মাস্টারের পরিবার বলতে ছিল তার স্ত্রী আর বছর 10 বয়সের ছোট ছেলে, আর দ্বিতীয় ভিকটিম মানে সুরমার পরিবার বলতে ছিল তার স্বামী আর একটি মেয়ে। নমস্কার, আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। চলছে সুবর্ণ বসুর লেখা গল্প অন্ধকার সরণি ধরে। আজ 8ম এবং অন্তিম পর্ব। পরের দিন সকাল 11টা বসন্ত নিলয়ের বৈঠকখানায় জড়ো হয়েছেন সকলে। ঘরের একটি বড় সোফায় মাঝখানে বসেছেন শুভজিৎ, তার এক পাশে উমা দেবী এবং অন্য পাশে সত্যজিৎ। শুভজিতের মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছে মামার বাড়ি। একটি চেয়ারে বসেছেন সেক্রেটারি তন্ময়, আর একটি চেয়ারে বসেছে শলাকা, তার চোখে মুখে বিরক্তি। ঘরের দরজার পাশে দুটো ছোট ছোট টুলে বসেছে রান্নার লোক অনিমা এবং ভৃত্য রঘু। দরজা আড়াল করে একটা চেয়ার নিয়ে বসে আছেন ওসি দিবাকর চট্টরাজ। বসার ঘরের অন্য দরজায় আছেন আরেকজন পুলিশ কনস্টেবল, আর একটা মাঝারি সোফায় বসেছেন সিবি আর বাপ্পা। অনুমিত্র বলছে, আসলে প্রথম দিন বাপ্পার সঙ্গে কথা বলেই আমার একটা ব্যাপারে সবচেয়ে বেশি খটকা লাগে। সেটা হলো বসন্ত সেনের হাতে আনবার্নড কার্বন রেসিডিউ বা গান পাউডারের কোনো মার্ক নেই। তিনি নিজে ফায়ার করলে অবশ্য সেটা থাকতো, আর গুলির অ্যাঙ্গেল বলছে রিভলভারের মুখ ছিল সামান্য নিচের দিকে। অথচ নিজের হাতে নিজের রগে বন্দুক ঠেকালে যে কেউ বুঝতে পারবেন বন্দুকের মুখ থাকে সামান্য উপরের দিকে। অ্যাঙ্গেল অফ শুটেও গণ্ডগোল। তাহলে এটা স্পষ্ট হয় যে ঘটনাটা সুইসাইড কোনোভাবেই নয়, হোমিসাইড মানে খুন। বলে উপস্থিত সকলের মুখের ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নেয় অনুমিত্র। কিছুক্ষণ চুপ করে অনুমিত্র আবার বলতে শুরু করল। জানা গেল স্বাভাবিকভাবে সুস্থ সমর্থ থাকলেও তিনি নানান রকম কিছু দেখতে পাওয়ার কথা বলতেন, যা সাধারণভাবে আমরা পাত্তা দিই না। রান্নাঘরে অনিমাকে জেরা করতে গিয়েই আমার একটা জিনিসে চোখ আটকালো। সেটা হলো একটা বেশ বড় শিশিতে রয়েছে অনেকটা জায়ফল। আমি তখন গরম মশলার শিশি দেখতে চাই, কিন্তু সেটা ছোট মানে স্বাভাবিক মাপের। তাহলে আলাদা করে অত বড় জায়ফলের শিশি কেন? মনে পড়ে গেল জায়ফল বেশি খেলে মানুষ হ্যালুসিনেট করে। তাহলে কি কেউ ইচ্ছে করে এটা করেছে? তারপর মনে পড়ল একদিন তরকারি তেতো হয়েছিল বলে বসন্ত সেন সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আপনিই বলেছিলেন আমায়, মনে আছে সত্যজিৎবাবু? মাথা নেড়ে হ্যাঁ বললেন সত্যজিৎবাবু। সকলে নির্বাক, শুধু রাঁধুনি অনিমা হাউমাউ করে কি একটা বলতে যাচ্ছিল। তাকে কড়া পুলিশি ধমকে থামিয়ে দিলেন ওসি দিবাকর চট্টরাজ। ব্যাপারটায় তেমন পাত্তা দিল না অনুমিত্র। সে বলতে শুরু করলো আবার। ইনডিউসড হ্যালুসিনেশনের সন্দেহটা সেই প্রথম মাথায় আসে আমার। সেই রাস্তা ধরে এগিয়েই আরও দুটো ক্লু পাই আমি। একটা হলো বসন্তবাবু মাশরুম খেতে ভালোবাসতেন। এখন মাশরুমের মধ্যে সাইলোসাইবিন, হ্যাঁ বানানটা অদ্ভুত, PSILOCYBIN, যাকে অনেকে ম্যাজিক মাশরুমও বলেন। এর প্রপার্টি অনেকটা LSDর মতো। এটাও খেতে তেঁতো। সেই তেঁতো স্বাদটা চাপা দেওয়ার জন্য রান্না করা খাবার বা চা কফির সঙ্গেও এটা খাওয়া যায়। গুণ একেবারে নষ্ট হয় না। এটাও মারাত্মক হ্যালুসিনেটিং ড্রাগ। শুধু খাওয়া নয়, এর ধোঁয়া ইনহেল করলেও অনেকটা কাজ হয়। বসন্তবাবুর তো ঘরে মশার ধূপ জ্বালানোর অভ্যেস ছিলই। সেই ধূপের বদলে মাশরুমের ধোঁয়াও দেওয়া যেতে পারে। যেহেতু এই মাশরুম ঠিক এডেবল বা খাওয়ার মাশরুম নয়, সেই কারণেই কিছুদিন ধরে বসন্তবাবুর স্টমাক আপসেট বা ডাইজেস্টিভ ডিসঅর্ডারের সমস্যাও চলছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি। এরই মাঝখানে সত্যজিৎবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন যে বাবাকে হ্যালুসিনেট করার উদ্দেশ্যটা কি। সরাসরি সত্যজিতের চোখে চোখ রেখে অনুমিত্র বলল, যাতে প্রমাণ করা সহজ হয় যে মস্তিষ্ক বিকৃতি থেকেই বসন্তবাবু আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়াও ইনডিউসড হ্যালুসিনেশনের বিষয়ে পরের ক্লুটার কথা আমি একটু পরে বলবো। তার আগে ফিরে যেতে হবে একটু অতীতে। আজ থেকে বছর 20 আগে পেয়ারা বাগানে একজন মাস্টার মশাইকে আত্মহত্যা করতে হয়। তিনি বসন্তবাবুর পার্টিতে যোগ দিতে রাজি না হওয়ায় তার ওপর ছাত্র পেটানোর বদনাম দেওয়া হয়। তার চাকরি চলে যায়, পেনশনের কোনো প্রশ্নই থাকে না। লজ্জায় অপমানে সেই মানুষটি আত্মহত্যা করেন। সেই মাস্টারমশাইয়ের ঘটনাটার 5 বছর পর ফের পেয়ারা বাগানের এক গ্রাম্য বউকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। বউটির নাম সুরমা মণ্ডল। লোকে বলে এই ঘটনাতেও বসন্তবাবুর হাত ছিল। এখন বছর 5 আগে পরে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে একটি মিল আছে। দুটো ক্ষেত্রেই ভিকটিমের পরিবার গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। প্রথম ভিকটিম মানে পরাশর মাস্টারের পরিবার বলতে ছিল তার স্ত্রী আর বছর 10 বয়সের ছোট ছেলে। আর দ্বিতীয় ভিকটিম মানে সুরমার পরিবার বলতে ছিল তার স্বামী আর একটি মেয়ে। দেখা গেল শুভজিৎ আর সত্যজিতের মাথা এতটাই নিচু যে তাদের থুতনি প্রায় বুকে ঠেকে গিয়েছে। ঘরের সকলেই তখন নির্বাক, কেউ বুঝতে পারছেন না ঘটনা কোন দিকে যাবে। অনুমিত্র আবার বলতে শুরু করল, দুটো ঘটনার মধ্যে একটা অদ্ভুত যোগাযোগও আছে। সেটা হলো পরাশর মাস্টারমশাইয়ের দূর সম্পর্কের শ্যালক হলেন সেই শারীরিক নির্যাতিতা সুরমার স্বামী পরিমল মণ্ডল। সেদিন পরিমল আর তার মেয়ে দেখেছিল গ্রামের বটগাছে ঝুলিয়ে দেওয়া শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়া সুরমার ক্ষতবিক্ষত মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে সুরমার ছোট মেয়েটা সেদিন বিস্ময়, আতঙ্কে, কষ্টে ভালো করে কাঁদতেও পারেনি, পাথরের মতো মুখ হয়ে গিয়েছিল। হয়তো সেই দৃশ্য আজও তার জীবনে দুঃস্বপ্ন হয়ে বারবার ফিরে আসে। অনুমিত্রর কথা শেষ হওয়ার আগেই সকলের কানে যায় একটা চাপা কান্নার আওয়াজ। ঘর শুদ্ধ লোক তাকিয়ে দেখে চেয়ারে বসেই দু হাতে মুখ ঢাকা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে শলাকা। তার দিকে আঙুল দেখিয়ে ক্লান্ত গলায় অনুমিত্র বলে, শ্যামলী মণ্ডল, পরিমল আর সুরমা মণ্ডলের মেয়ে। সেই সময় ওর বয়স ছিল 6 বছর। ঘরে তখন শলাকা মানে শ্যামলীর কান্নার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই। শ্যামলী, তোমার মন্ত্রপুত মধু তো আসলে ধূত্র ফুলের মধু, তাই না? সরাসরি তাকেই জিজ্ঞেস করে অনুমিত্র। কান্না সামলে কোনো রকমে উপরে নিচে মাথা নাড়ায় শ্যামলী। আর একটা পাওয়ারফুল হ্যালুসিনেটিং এজেন্ট। আর এটাই হলো ইনডিউসড হ্যালুসিনেশন বিষয় পাওয়া আমার শেষ ক্লু। যেসব হ্যালুসিনেশনের কথা বসন্তবাবু বলছিলেন সেগুলো ছাড়াও তিনি সম্ভবত দেখতে পেতেন পরাশর মাস্টার এবং সুরমাকেও। এইসব হ্যালুসিনোজেনিক সাবস্ট্যান্স অতীত খুঁড়ে দৃশ্যাবলী তুলে আনতে বেশ কার্যকরী, তবে সেসব ভেরিফাই করা এখন আর সম্ভব নয়। আচ্ছা, এবার আসবো মামার গল্পে। দুঃসম্পর্কের মামা, যিনি বসন্তবাবুর কাছে তন্ময়বাবুকে কাজে ঢুকিয়েছিলেন, তাই না তন্ময়বাবু? কিভাবে একটু ডিটেলে বলবেন আমাদের? তন্ময় কেমন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অনুমিত্রর দিকে। তারপর জানায় যে মামা বসন্তবাবুর পার্টিতে টুকটাক কাজ করতেন, সেই সূত্রেই তন্ময়কে বসন্তবাবুর কাছে কাজ করতে পাঠান। অনুমিত্র বলে, আচ্ছা বেশ, শুনবো, কিন্তু তার আগে আমাদের আরও একজন অতিথি আছেন বলে ওসিকে ইশারা করে। ওসির নির্দেশ পেয়ে কনস্টেবল একটা গ্রাম্য চেহারার ধুতি পাঞ্জাবি পরা ভাঙাচোরা চেহারার লোককে ঘরের মধ্যে নিয়ে আসে। লোকটার চেহারায় প্রবল ক্লান্তি আর অসহায়তার ছাপ। লোকটা ঘরে ঢুকেই কান্না থামিয়ে অবাক হয়ে চেয়ে রইল শ্যামলীর দিকে। লোকটাকে দেখেই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ে শুভজিৎ। তার মনে পড়ে যায় কোল্ড স্টোরেজের লিজ নেওয়ার জন্য কথা বলতে এসেছিলেন এই লোকটি। অনুমিত্র শুভজিতের দিকে তাকিয়ে বলেন, আপনি ঠিকই চিনেছেন শুভজিৎ বাবু, ইনিই আপনাকে শলাকার কাছে নিয়ে গিয়েছিলেন, তাই তো? এর আরও একটি পরিচয় হলো ইনি সেই শারীরিক নির্যাতিতা সুরমার হতভাগ্য স্বামী, শ্যামলীর বাবা পরিমল মণ্ডল। শলাকা মানে শ্যামলী আর ওর বাবা পরিমল বাবু ওই ফ্ল্যাটেই থাকতেন। শুভজিৎ বাবুর সামনে কখনো আসেননি তিনি, কারণ ওই ফ্ল্যাটের পিছনেও একটা দরজা আছে। এই পরিমল বাবুই সেই পরাশর মাস্টারের দূরসম্পর্কের শ্যালক এবং পরাশর মাস্টারের ছেলে তরুণের মামা, মানে দূরসম্পর্কের মামা। তবে এর ভাগ্নে তরুণ কিন্তু খুব ভালো ছাত্র, বোটানিতে এমএসসি, স্পেশাল পেপার মেডিসিনাল মাইকোলজি মানে মাশরুম বা ছত্রাকের ভেষজ গুণাগুণ চর্চা। আপনি যেন কতদূর পড়াশোনা করেছেন বলেছিলেন তন্ময়বাবু?
বায়োপাস, তাই তো? অনুমিত্রর মুখে চাপা হাসি। তন্ময়ের মুখ ফ্যাকাশে। সে চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়ে আছে। বাপ্পার দিকে ফেরে অনুমিত্র বলে, বুঝলি বাপ্পা, তন্ময় দেব ওরফে তরুণ দাস। নিজের ঠিক নামটা বলেননি বলেই তুই ইউনিভার্সিটির রেজিস্টারে ওর নাম খুঁজে পাসনি। আমি পেয়ারা বাগান থেকেই পুরো ব্যাপারটা জানতে পারি এবং ওর নামটাও। তারপর আবার ইউনিভার্সিটি যাই, সেখানে জানতে পারি যে বোটানি ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসরদেরই খুব প্রিয় ছাত্র ছিল এই তরুণ। একে বসন্ত সেনের বাড়ি ঢোকাবেন বলেই পার্টির ফাই ফরমাস খাটতেন পরিমলবাবু। বসন্ত সেন পরিমলকে চিনতে পারেননি। আসলে বড় বড় মানুষরা কবেই বা আর ছোট ছোট মানুষদের মনে রেখেছেন বল? অনুমিত্রর গলায় সামান্য শ্লেষ বোঝা যায়। একটু থেমে ফের বলতে শুরু করে অনুমিত্র, পেয়ারা বাগান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি জানতে পারি শ্যামলী তার বাবার সঙ্গে কলকাতার ধর্মতলার কাছে কোথাও থাকেন। আমার সন্দেহ হয় আমি পরিমল মণ্ডলকে শলাকার ফ্ল্যাট থেকেই উদ্ধার করি এবং ওকে জেরা করতেই সব কথা বেরিয়ে আসে। তবে বসন্ত সেনকে পাগল করে দেওয়াই ছিল পরিমল মণ্ডল, শ্যামলী আর তরুণের প্রাথমিক পরিকল্পনা। কিন্তু হুট করে মাথা গরম করে ফেলে তন্ময়, তরুণ। সে খুন করার পরিকল্পনা করে বসন্ত সেনকে। পরিমলবাবু এবং শ্যামলী বহুবার ওকে বোঝানোর চেষ্টা করেন। শলাকা পর্যন্ত বসন্ত নিলয় ছেড়ে চলে যায়, কিন্তু তবু তরুণকে বোঝানো যায় না। একদিন সুযোগ বুঝে সে একটা সাইলেন্সার জোগাড় করে এবং বসন্তবাবুর বন্দুকে লাগিয়ে বসন্তবাবুকে খুন করে। ব্যাপারটা পুরো আত্মহত্যার মতো সাজানো হয়। তার উপর শলাকা ওরফে শ্যামলী নানান রকম কালো জাদু, কৃত্তিকা আবাহনের গল্প শুনিয়ে সবাইকে কনভিন্সড করার চেষ্টা করতে শুরু করে ওর মতো করে। আসলে ওর পক্ষে আর কী বা করা সম্ভব ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। এই যা। মাথায় শেকড় পড়া সাপের মতো নিশ্চুপ নিস্পন্দ হয়ে আছে তন্ময়। এমন সময় নীরবতা ভেঙে লাফিয়ে উঠল শুভজিৎ। ঝাঁপিয়ে পড়ে কলার ধরে তরুণকে শাঁসাতে লাগলেন। ওসি দীপক চট্টরাজ আর কনস্টেবল এসে তাদের ছাড়িয়ে দিলেন। পরিমলবাবু মাটিতে বসে কপাল চাপড়াতে লাগলেন। পুরো ঘটনাটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল অনুমিত্র। তারপর বলল, আমার কাজ শেষ, আমি এবার যাব। অপরাধী ধরিয়ে দেওয়ার কাজ শেষ। পরবর্তী আইনি কাজকর্মে আমার তেমন কোনো আগ্রহ নেই, কারণ বসন্ত সেনের মতো লোককে খুন করার জন্য কারো শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি না। বরং এই কাজটা সমাজের আবর্জনা সাফ করার আওতায় পড়ে বলেই আমার বিশ্বাস। আর শুভজিৎবাবু, আপনার সঙ্গে আপনার স্ত্রীর সেই রাতের ঝগড়ার কারণ যে বসন্তবাবুর যখন তখন অনিমাকে ঘরে ডেকে দরজা বন্ধ করে দেওয়া, সেটা আমি জানতে পেরেছি। ওদিকে লটারিওয়ালা হাবু দাসের সঙ্গেও অনিমার সম্পর্ক হয়। পাশাপাশি অনিমারও বসন্তবাবুর কাছ থেকে পয়সা কড়ি নেওয়ার প্রয়োজন ফুরিয়েছিল। তাই সে একদিন তরুণের কথা মতো বসন্ত সেনের তরকারিতে প্রচুর জায়ফল দিয়ে তেঁতো করে ফেলেছিল। পাড়ার লটারিওয়ালা হাবু দাস তার লটারির দোকান বন্ধ করে দিয়েছে প্রায় মাসখানেক আগে। সে নতুন রেস্তোরাঁ খোলার জন্য বাজারে দোকান ঘর ভাড়া নিয়েছে। তাকে চাপ দিতেই সে স্বীকার করেছে যে অনিমা তাকে লক্ষাধিক টাকার গয়না এবং ক্যাশে আরও 1050 টাকা দিয়েছে। বসন্তবাবুকে ভালোই ধুয়ে নিয়েছিল অনিমা, তাই জায়ফল কেন, বসন্তবাবুর খাবারে বিষ মেশাতেও ওর হাত কাঁপত না। ফের অনিমা হাউমাউ করে কি একটা বলতে গেল এবং ওসি দিবাকর চট্টরাজের বাঁচখাই ধমকে গুটিয়ে গেল। অনুমিত্র শুভজিৎ আর সত্যজিতের দিকে তাকিয়ে বলল, আপনি এবং আপনার ভাই সম্পত্তির লোভে মুখ বুজে বাবার সব অন্যায় মদত না দিয়ে যদি তাকে একটু শোধরানোর চেষ্টা করতেন, হয়তো তার শেষ বয়সটা অন্যরকম হতো। বেশ রুক্ষ শোনায় অনুমিত্রর গলা। ক্রুকেট লেন থেকে পালিয়ে গেলে শ্যামলীর ওপরেই সব সন্দেহ গিয়ে পড়ত, তাই ওরা পালায়নি। কিন্তু তরুণ, আপনি কেন এই অন্ধকার রাস্তায় এলেন? এত ভালো ছাত্র ছিলেন, পিএইচডি করার সুযোগও পেয়েছিলেন। আপনার মা বোড়ালে আপনার মামার বাড়িতে তো আপনার মুখ চেয়েই বেঁচে আছেন মশাই, তাহলে কেন? অনুমিত্রর গলার হতাশা ঘরের সবাইকে ছুঁয়ে যায়। তন্ময় দেব ওরফে তরুণ দাস তখন মূর্তির মতো নিস্তব্ধ। শেষ হল অন্ধকার সরণি ধরে গল্পের ৮ম এবং অন্তিম পর্ব। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে।
only on youtube.com/919 Friends FM podcast.